Hey, hello everyone. Welcome to DDR Tech. We mean Dewdrops Tech. আমরা অ্যাডমিশন ইংলিশ ক্লাসের পঞ্চম ক্লাসে উপস্থিত হয়েছি। লাস্ট চারটি ক্লাসে আমরা অ্যাডমিশনের ভার্ব এবং পজিটিভ ভার্ব নিয়ে কথা বলেছি। আজকের ক্লাসে আমরা কথা বলবো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। কন্ডিশনাল সেন্টেন্স এটা কিভাবে অ্যাডমিশনে আসে, কোন কোন ধরনের প্রশ্ন আসে, কিভাবে সেটার বেসিক প্রথমে আমরা ক্লিয়ার করব, দেন আমরা একদম অ্যাডমিশনে আসা বিভিন্ন কোশ্চেন নিয়ে কথা বলবো, সেগুলোতে যাব। তো প্রথমেই তাহলে আমরা বেসিক বেসিক টাচ যেই ক্লাসগুলোতে দিই সেই ক্লাসটা নিয়ে কথা বলি কন্ডিশনাল সেন্টেন্স থেকে। ওয়েল, কন্ডিশনাল কন্ডিশনাল শব্দটা অনেকে না শুনে থাকলেও একটা শব্দ আছে যেটা আমরা প্রায় সবাই কখনো না কখনো ইউজ করেছি, সেটা হচ্ছে কন্ডিশন, শর্ত। আমরা বলেছি না যে এই কন্ডিশন থাকলে আমি ওখানে যাব, বা এই কন্ডিশন মানলে আমি সেখানে উপস্থিত থাকব। তার মানে এই শর্ত মানলে আমি সেখানে উপস্থিত থাকব। সেখান থেকেই আসলে এই কন্ডিশনাল শব্দটির উৎপত্তি। অর্থাৎ এই যে কন্ডিশন মানে যে শর্ত, এখান থেকেই কন্ডিশনালের উৎপত্তি। কন্ডিশনটা হচ্ছে নাউন আর কন্ডিশনাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিভাবে? সেন্টেন্স এটা কি একটা নাউন না? আর আমরা কি শিখেছি যে নাউনের পূর্বে যেটাই থাকে সেটাই অ্যাডজেক্টিভ। সুতরাং এই যে সেন্টেন্স, একে মডিফাই করছে কন্ডিশনাল এই শব্দটা। এই কারণে কন্ডিশনাল এখানে অ্যাডজেক্টিভ। এমনিতেও আমরা জানি যে কন্ডিশনাল একটা অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ, এন্ড কন্ডিশন এটা হচ্ছে নাউন। এই যে শর্ত, এই শর্ত থেকেই কন্ডিশনাল এইটার উৎপত্তি। কন্ডিশন মানে যদিও শর্ত, আর কন্ডিশনাল মানে শর্তমূলক। তার মানে কন্ডিশনাল সেন্টেন্স তাহলে কি হচ্ছে? শর্তমূলক বাক্য। শর্তমূলক বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। তার মানে বাক্যগুলো কি রকম হবে? অবভিয়াসলি এমন বাক্য হবে যেখানে একটা শর্ত থাকবে। এই ধরনের বাক্যকে বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এখন কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করার জন্য শর্তের প্রয়োজন, আর শর্ত তৈরি করার জন্য ইংরেজিতে ইফ এই শব্দটার খুব ব্যবহার হয়। ইফ, এই ইফ মানে হচ্ছে যদি। যদি এছাড়াও আরো বেশ কিছু শব্দ আছে যেটা ইফের মতোই বা ইফের সিনোনিম বলতে পারি, সেগুলো নিয়েও কথা বলবো। তার পূর্বে চলুন দেখি কন্ডিশনালের ক্লাসিফিকেশন বিষয়টা কি। আই থিংক আপনারা বুঝতে পেরেছেন যে কন্ডিশনাল সেন্টেন্সটা কি। কন্ডিশনাল সেন্টেন্স তাহলে কি হলো? যে শর্তমূলক বাক্য, যেই বাক্যে একটা কন্ডিশন দেওয়া থাকবে, একটা শর্ত দেওয়া থাকবে, সেটাই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ওয়েল, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সকে প্রথমত দুইটা ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, আর একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। মানে একটা বাস্তব আর একটি হচ্ছে অবাস্তব। তাহলে বাস্তব কোনগুলো? তার মানে অবশ্যই যেটা সম্ভবপর, মানে যেই কাজটা হওয়া সম্ভব সেটাকে বলা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, আর যেই কাজটা হওয়া সম্ভব না সেটাকে বলা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে বিষয়টা কিরকম? যে কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা প্রথমত দুইটা ভাগে বিভক্ত করছি। The first one is real conditional, and the second one is unreal conditional, right? Unreal conditional sentence. এখন রিয়েল কন্ডিশনালকে আবার দুইটা ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ জিরো কন্ডিশনাল। The first one is zero conditional. The second one is first conditional, right? তাহলে আমরা দেখলাম কন্ডিশনাল সেন্টেন্স প্রথমত দুইটা ভাগে বিভক্ত, একটি হচ্ছে রিয়েল আর একটি হচ্ছে আনরিয়েল। রিয়েলকে আবার বিভক্ত করছি জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, এবং আনরিয়েলকে আবার বিভক্ত করছি আরো দুইটা ভাগে, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল and the fourth one is থার্ড কন্ডিশনাল। এই হচ্ছে মূলত চার প্রকার কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে এই চার ধরনের শর্তমূলক বাক্য আমরা ইংরেজিতে দেখতে পাই, এই চারটা স্ট্রাকচার। তো আমরা এই চার প্রকারের চারটা স্ট্রাকচার দেখব। কয়টি স্ট্রাকচার দেখব? চারটি স্ট্রাকচার দেখব। এবং এই চারটি স্ট্রাকচারের প্রত্যেকটি যদি আপনার মেমোরিতে আত্মস্থ করে রাখতে পারেন, তাহলে কন্ডিশনাল সেন্টেন্স থেকে ভর্তি পরীক্ষায় আবার বলছি রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে, অ্যাডমিশন পরীক্ষায়
যেই রকম কোশ্চেনই দিক না কেন কন্ডিশনাল সেন্টেন্স থেকে আপনি পারতে সক্ষম হবেন ইফ যদি আপনি এই 4টা কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার মেমোরিতে আত্মস্থ করে রাখতে পারেন। তার মানে কন্ডিশনাল সেন্টেন্সের কোশ্চেন সলভ করতে যাওয়ার পূর্বে আপনার ক্লিয়ার থাকা প্রয়োজন যে আপনার কন্ডিশনাল সেন্টেন্সের প্রত্যেকটা স্ট্রাকচার আত্মস্থ আছে কিনা। এটা আত্মস্থ না করে কন্ডিশনাল সেন্টেন্সের কোশ্চেন সলভ করতে যাওয়া যাবে না, সহজ কথা। তাহলে চলুন আমরা সেই স্ট্রাকচার গুলো নিয়েই কথা বলবো। তাহলে আমরা রিয়েল আনরিয়েল দেখলাম, সেই রিয়েল থেকে দেখলাম জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, আনরিয়েল থেকে দেখলাম সেকেন্ড, থার্ড। এখন আমরা তাহলে জিরো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে একটু কথা বলি। জিরো কন্ডিশনাল বলতে বোঝাচ্ছে যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা আইডিয়া আপনার থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানেন কিনা। কন্ডিশনাল সেন্টেন্স করতে গেলে আমাদেরকে বেশ কয়েকটা টেন্সের ধারণা রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স। যদি আমরা টেন্সের এই ধারণাটা আমাদের ভালোভাবে জানা থাকে তাহলে আমরা ইজিলি স্ট্রাকচার গুলো বুঝতে পারবো। তারপরেও যারা জানেন না তাদের জানার সুবিধার্থে অথবা বোঝার সুবিধার্থে আমি জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর ওই পাস্ট ইনডিফিনিট এন্ড পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে একটু কথা বলি, যাতে করে সমস্যার সম্মুখীন না হন কন্ডিশনাল সেন্টেন্সের যখন স্ট্রাকচার পড়াতে শুরু করব। দেখুন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে একটু বলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স যেটাকে বলি, রাইট? প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স যেটাকে আমরা বলছি সেটা আসলে কি? আপনারা অনেকেই জানেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেই টেন্স যেখানে কোনো ভার্বের সাধারণভাবে কোনো কাজ করা হয় বা কোনো কাজ ঘটে থাকে এমন বোঝায়। সাধারণভাবে কোনো কাজ করা হয় মানে যেটা অতীতেও হয়েছিল, আজও হচ্ছে, ভবিষ্যতেও হবে, এরকম একটা অর্থ দেয় যে ভার্ব, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এটা আমরা চিনতে পারি কিভাবে? কয়েকটা ভাগে বুঝতে পারি যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন এটা ইউনিভার্সাল ট্রুথ হয়ে থাকে। ইউনিভার্সাল ট্রুথ এর মানে কি? এর মানে হচ্ছে চিরন্তন সত্য। এবং আরেকটা বৈশিষ্ট্য দেখলেও আমরা বুঝতে পারি ইউনিভার্সাল ট্রুথ বলতে আসলে কি বোঝাচ্ছে। যেমন ওই যে খুবই বিখ্যাত একটি সেন্টেন্স, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এটা তো চিরন্তন সত্য। গতকালও সূর্য পূর্ব দিকে উঠেছিল, আজকেও উঠেছিল এবং আগামীকালকেও সূর্য পূর্ব দিকে উঠবে। তার মানে এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ। একইভাবে আমি যদি বলি সূর্যের নিচে সূর্যের আলোয় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার স্কিন কালো হয়ে যাবে, ডার্ক হয়ে যাবেন, এটাও চিরন্তন সত্য, রাইট? বা সাধারণ সত্য। তো এই ধরনের সত্য কথা বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কিরকম বিষয়টা? যে সে প্রতিদিন খবরের কাগজ পড়ে, এটা একটা হ্যাবিট বোঝাচ্ছে, এরকমটাও যদি বোঝাই তাহলেও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এছাড়াও যদি সায়েন্টিফিক্যাল ট্রুথ বোঝায়, কি বললাম? সায়েন্টিফিক্যাল ট্রুথ। সায়েন্টিফিক্যাল ট্রুথ মানে বৈজ্ঞানিক সত্য। বৈজ্ঞানিক সত্য কোনো কিছু হলে সেটাও সায়েন্টিফিক্যাল ট্রুথ বা ফ্যাক্ট বলে, এটাকে সায়েন্টিফিক্যাল ফ্যাক্ট, রাইট? এরকম কোনো কিছু বুঝালেও, বৈজ্ঞানিক সত্য বা বৈজ্ঞানিক কোনো তত্ত্ব বুঝালেও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন যদি বলা হয় যে লোহা আগুনে তাপ দিলে তা গলে যায়, এটা তো একটা মানে সায়েন্স দ্বারা প্রমাণিত, রাইট? সুতরাং এরকম বৈজ্ঞানিক সত্য কোনো কিছু বুঝালেও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। সুতরাং আমরা বেশ কিছু চিহ্ন দেখে, বেশ কিছু টেকনিক দেখে বুঝতে পারবো যে ইয়েস, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি আমরা বুঝতে পারি ওয়েল এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে চলুন পরের টেন্সটা নিয়ে একটু কথা বলি। এগুলো টেন্স কিন্তু যাদের ধারণা আছে তারা চাইলে এতটুকু অংশ স্কিপ করে যেতে পারেন। যাদের ধারণায় একটু প্রবলেম আছে আমি তাদেরকে জাস্ট একটু রিকল করার জন্য এগুলো বলছি। তারপরে আমরা রিয়েল আলোচনায় যাব কন্ডিশনাল সেন্টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্স কি? পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় খুবই সহজ। এখানে বেশ কিছু অ্যাডভার্ব থাকে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, রাইট? এরকম বেশ কিছু চেনা জানা যেটাকে অতীতকে মনে করিয়ে দেয় বা অতীতকে বোঝায়, সেগুলোকে আমরা দেখলে বুঝতে পারবো ওয়েল দিস ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। ওয়েল এছাড়াও ভার্বের পাস্ট ফর্ম যেটাকে দেখবো আমরা, এটার গঠন কি হয়? ভার্বের পাস্ট ফর্ম দেখতে পাই, ভি2 ফর্ম যেটাকে বলে। যেমন গো থাকলে সেটা তো প্রেজেন্ট টেন্স এর একটা ভার্ব, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এটার পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। আবার গিভ, গিভের পাস্ট ফর্ম কি? গেভ।
তারপরে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম কি? আন্ডারস্টুড। এই যে পাস্ট ফর্ম আন্ডারস্টুড, গেভ, তারপর ওয়েন্ট, রাইট? এইগুলো যেখানে দেখবো সেটা বুঝবো যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, রাইট? সো পাস্ট ইনডিফিনিট টেন্স চেনাও খুব সহজ। যদিও আমরা টেন্স নিয়ে যখন কথা বলবো তখন বিস্তারিত কথা বলবো, এখন জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে বলছি। এরপরে দেখুন পাস্ট পারফেক্ট টেন্সের আইডিয়াটা কাজে লাগবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে সেই টেন্স, প্রথম আমরা দেখবো যে একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে, এটা গুরুত্বপূর্ণ, পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে থাকে হ্যাড, এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, মানে V3 ফর্ম থাকে। তারপরে একটা সেন্টেন্সে যা যা থাকার প্রয়োজন সেগুলো থাকে, এক্সটেনশন, রাইট? এক্সটেনশন। ওয়েল, আমাকে এতটুকু মনে রাখতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি রকম, যে সাবজেক্ট থাকে, তারপরে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে হ্যাড থাকে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এতটুকু যদি আমরা দেখি তাহলে বুঝবো যে ইয়েস, এটা পাস্ট পারফেক্ট টেন্স। যদি এই কয়েকটা টেন্স চিনতে কোন রকমের প্রবলেম না থাকে তাহলে আমরা এখন কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলতে পারবো, আই মিন কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার গুলো নিয়ে কথা বলতে পারবো। তো জিরো কন্ডিশনাল, প্রথমটাই হচ্ছে জিরো কন্ডিশনাল। এখন জিরো কন্ডিশনাল সেন্টেন্স কোনগুলো? যখন দেখবো যে স্ট্রাকচারে এরকম থাকবে, প্রথমে সাবজেক্ট আছে, রাইট? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স বলছি তার মানে অবশ্যই সেখানে একটা কন্ডিশন থাকবে, শর্ত থাকবে। এই শর্ত কি দিয়ে তৈরি হবে বলেছি? একটা বিশেষ শব্দ ইফ দিয়ে, ইফ, ইফ দিয়ে শুরু হবে। চাইলে ইফ এর পরিবর্তে আরো বেশ কিছু সিনোনিম আছে, সেটা নিয়েও বলছি ধীরে ধীরে। যেমন ধরুন ইফ এর পরিবর্তে আমরা ইন কেস ইউজ করতে পারি, আবার হ্যাড ইউজ করতে পারি, রাইট? ইফ এর পরিবর্তে প্রোভাইডেড দ্যাট ইউজ করতে পারি। সো সেগুলো আমরা আলোচনার প্রসঙ্গক্রমে আমরা নিয়ে আসবো। প্রথমে দেখি যে জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা কি রকম। জিরো কন্ডিশনালে প্রথমে ইফ থাকবে, তারপরে অবশ্যই একটা সেন্টেন্সের শুরুতে কি থাকে? সাবজেক্ট থাকে, তাহলে সেই সাবজেক্টটা হবে। অলরাইট, তাহলে এখন বিষয় হচ্ছে সাবজেক্টের পর কোন টেন্সে হবে ভার্বটা। ভার্বটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা চাইলে এইভাবে সাবজেক্ট না লিখে জাস্ট সিম্পলি বলতে পারি যে পরে, ইফের পরে যেই ক্লোজটা থাকবে বা যে বাক্যাংশটা থাকবে সেটা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সংক্ষেপে লিখলাম পিআই দিয়ে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে অবশ্যই একটা কমা থাকবে, কি থাকবে? কমা ইউজ করব আমরা, কমা ইউজ করব। এরপর অবশ্যই কি থাকবে? এরপরে জিরো কন্ডিশনালের নিয়ম অনুসারে পরের যে টেন্স হবে, পরের যে সেন্টেন্স হবে, সেই সেন্টেন্সের টেন্সও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে, অর্থাৎ পিআই নিয়ে সংক্ষেপে লিখলাম। তাহলে কি হলো? এইটা হচ্ছে জিরো কন্ডিশনালের স্ট্রাকচার। এতটুকু জাস্ট মনে রাখতে হবে আপনাকে, এতটুকু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এটা মনে না রাখতে পারলে আপনি কোনো কোশ্চেনই সলভ করতে পারবেন না। সেটা কি? যে জিরো কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে প্রথমে ইফ দিয়ে শুরু হবে, মানে কন্ডিশন শুরু হবে, তারপরে পরবর্তী যে ক্লজটা হবে সেটা অবশ্যই, ইফ যুক্ত ক্লজটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, তারপরে একটা কমা ইউজ করব, তারপরে যে ক্লজটা বা বাক্যাংশ সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। এটা হচ্ছে জিরো কন্ডিশনালের নিয়ম। আমরা ফার্স্ট কন্ডিশনালে গিয়ে দেখবো ওটার স্ট্রাকচার বা টেন্স আরেকটু অন্যরকম। জাস্ট এতটুকু মনে রাখতে হবে আপনাকে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিই এই মুহূর্তে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এরকম ধরুন খুবই সহজ একটা সেন্টেন্স দিয়ে মোটামুটি সবগুলো কন্ডিশনালি বোঝানোর চেষ্টা করি। তারপর তো আমরা ভার্সিটিতে আসা, বিসিএস এ আসা, বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন গুলো অ্যানালাইসিস করব। তখন আমরা আরো টাফ টাফ যেগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত। এখানে আমরা খুব সহজ একটা সেন্টেন্স দিয়ে বোঝার সুবিধার্থে এক্সাম্পলে নিয়ে আসি। যেমন ধরুন আপনি বলছেন যদি তুমি আসো আমি যাব। আপনি বলছেন কাউকে যে যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে এটাকে কিভাবে বলবেন? এটা কি জিরো কন্ডিশনাল না ফার্স্ট কন্ডিশনাল? দেখুন এটা কিন্তু জিরো কন্ডিশনালের মধ্যে পড়বে না। এই মুহূর্তে যেটা বললাম যে যদি তুমি আসো আমি যাব, এটা ফার্স্ট কন্ডিশনালের মধ্যে পড়বে, জিরোর মধ্যে না। কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা সায়েন্টিফিক্যাল ট্রুথ বা ফ্যাক্ট এরকম কোনো কিছু কিন্তু বোঝাচ্ছে না। এই কারণে আমার বলা সেন্টেন্সটা আমি জিরো কন্ডিশনালে এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারবো না। আমার এমন কোন একটা সেন্টেন্স চুজ করতে হবে যেখানে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে, সায়েন্টিফিক্যাল ট্রুথও হতে পারে বা ফ্যাক্টও হতে পারে, এমন কিছু বোঝাচ্ছে এমন সেন্টেন্স আমাকে নিতে হবে। যেমন একটা
কোন একটা বিসিএস বা কোন একটা জব পরীক্ষায় আসা এরকম একটা কোশ্চেন ছিল যে অথবা কোনো ভার্সিটিতে আসা কোশ্চেন যে তুমি যদি বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে থাকো তাহলে তোমার স্কিন পুড়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমি এক্সাম্পলটা বলেছি। এটা কি যে একটা চিরন্তন সত্য কথা না যে রোদে দাঁড়ালে অবশ্যই আমাদের স্কিন ডার্ক হবে? তার মানে এটা যেহেতু চিরন্তন সত্য একটা সেন্টেন্স বা অর্থ বোঝাচ্ছে সেন্টেন্সটা, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই। তাহলে আমরা এটাকে জিরো কন্ডিশনালে নিয়ে আসতে পারবো কিভাবে? আমরা স্ট্রাকচার ফলো করব। দেখুন প্রথমে আমাদের কি করতে হবে? ইফ দিয়ে শুরু করতে হবে। তার মানে ইফ ইউ স্টে ইন দ্য সান, যদি তুমি সূর্যের নিচে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, খুব সংক্ষেপে লিখি, ইফ ইউ স্টে ইন দ্য সান, যদি তুমি সূর্যের নিচে দাঁড়িয়ে থাকো, ইউর স্কিন মানে তোমার ত্বক, উইল বার্ন, তোমার ত্বক পুড়ে যাবে, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে উইল লিখলাম, এটা আবারও কোন কন্ডিশনালে চলে গেল? ফার্স্ট কন্ডিশনালে। তাহলে এটা বলা যাবে না যেহেতু চিরন্তন সত্য। দেখো এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই করতে হবে। তার মানে বার্ন থেকে কি হয়ে যাবে? বার্নস হয়ে যাবে। যেহেতু ইওর স্কিন থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হবে। এস যুক্ত করব, বার্নের সঙ্গে এস যুক্ত করব। তাহলে দেখুন এবার হয়ে গেল এই সেন্টেন্সটা জিরো কন্ডিশনাল, রাইট? দেখুন কি হয়েছে ব্যাপারটা, যে বেশিক্ষণ রোদের নিচে দাঁড়িয়ে থাকলে স্কিন কালো হয়ে যায়, সেটা কি বা স্কিন পুড়ে যায়, সেটার কথাই বলা হচ্ছে। এটা একটা চিরন্তন সত্য। আর চিরন্তন সত্য টাইপের যেগুলো হবে সেগুলো কোন কন্ডিশনালের মধ্যে আসবে? জিরো কন্ডিশনালে। কারণ জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটাই হচ্ছে এরকম যে ইফ, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে একটা কমা বসবে, তারপরে যে ক্লজটা হবে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। এই কারণে প্রথম যে ইফ যুক্ত ক্লজ সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রেখেছি। ইফ ইউ স্টে ইন দ্য সান, এই যে স্টে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ ইউ স্টে ইন দ্য সান, যদি তুমি সূর্যের নিচে দাঁড়িয়ে থাকো, ইওর স্কিন বার্নস, তাহলে তোমার ত্বক পুড়ে যায়। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুই পাশেই, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে কমপ্লিটলি স্ট্রাকচার ফলো করলাম আমরা জিরো কন্ডিশনালের, বিকজ এই সেন্টেন্সটাই হচ্ছে একটা চিরন্তন সত্য টাইপের, বা যেটাকে মানে ইয়েস, যে সত্য ছিল, আছে এবং থাকবে। সূর্যের নিচে দাঁড়ালে অবশ্যই স্কিন বার্ন হবে। আই থিংক বোঝা গিয়েছে, এটা নিয়ে আর বেশি কথা না বলি। তো জিরো কন্ডিশনালটা আমাদেরকে বুঝতে হলে জাস্ট আমরা এই স্ট্রাকচারটা মনে রাখবো, একদম প্রয়োজনে মেমোরাইজ করে ফেলবো, রাইট? ওয়েল, তারপরে দেখুন এবার ফার্স্ট কন্ডিশনালে যাব। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা কিরকম এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা কন্ডিশনালের জাস্ট স্ট্রাকচার মনে রাখবো, তাহলে আমরা আনসার করতে পারবো কন্ডিশনাল সেন্টেন্স থেকে। খুবই সহজ, জাস্ট স্ট্রাকচার গুলো মেমোরাইজ করতে হয়। দেখুন ফার্স্ট কন্ডিশনালে কিরকম হবে? ইফ যুক্ত ক্লজ, এবং এই ইফ যুক্ত ক্লজটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে, এবং এরপরে আবারও কমা হবে, একটা কমা ইউজ করব আমরা, এবং এরপরেও যে টেন্সটা হবে, পরের যে ক্লজটা হবে, সেই ক্লজের টেন্স কি হবে? সেই ক্লজের টেন্স হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। সংক্ষেপে লিখলাম এফআই দিয়ে, ফিউচার ইনডিফিনিট টেন্স। এইটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার। আপনাদেরও কোনো রকম কোনো কিছু চিন্তা করা ছেড়ে দিয়েই এই স্ট্রাকচারটা একদম মেমোরাইজ করে ফেলতে হবে, বিকজ এই স্ট্রাকচারটাই আপনাকে আপনার এক্সামে মনে করিয়ে দিবে ইয়েস দিস ইজ ফার্স্ট কন্ডিশনাল। আর যখনই বুঝে যাবেন এটা ফার্স্ট কন্ডিশনাল, আপনার কি করতে হবে? সহজ হিসাব, হয়তো বা এই পাশের টেন্স দেওয়া থাকবে না, বা এই পাশের টেন্সের ভার্ব দেওয়া থাকবে না, আপনি জাস্ট টেন্স অনুযায়ী ভার্বটা ঠিক করে নেবেন। এরকমই কিছু একটা কোশ্চেনে দেওয়া থাকবে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। তো দেখুন এখানে একটা সেন্টেন্স বলি, যে সেন্টেন্সটা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে যদি তুমি আসো তাহলে আমি যাব। আপনি কাউকে বলছেন, আপনার কোন একটা ফ্রেন্ডকে বলছেন যে যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে দেখেন এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, আরেক পাশে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, এবং এটা ফার্স্ট কন্ডিশনালের মধ্যে পড়বে। কিরকম ভাবে? দেখুন বললাম যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, কমা ইউজ করলাম। দেখুন ইফ ইউজ করলাম, তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করলাম, ইফ ইউ কাম, তারপর কমা ইউজ করলাম, তারপর দেখুন ফিউচার ইনডিফিনিট করব। সেটা কি হবে? তাহলে সাবজেক্ট আই, আমি যাব, আই অক্সিলারি ভার্ব হিসেবে, ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা নিয়ে আসলাম উইল, তারপর ভার্ব হচ্ছে গো, আই উইল গো। ইফ ইউ কাম আই উইল গো। দেখুন তো একদম স্ট্রাকচারের সাথে সামঞ্জস্যপূর্ণ না? একদম মিলে গিয়েছে না? অবশ্যই মিলে গিয়েছে। কারণটা হচ্ছে যে এই সেন্টেন্সটা বা এই দুইটা ক্লজ মিলে যে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়েছে সেটা
ফার্স্ট কন্ডিশনালের যে সংজ্ঞা সেটার সঙ্গে মিলে যায়। সুতরাং ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে এটা, ইফ ইউ কাম আই উইল গো, অর্থাৎ ইফ তার পরবর্তী ক্লজ যেটা ইফ যুক্ত ক্লজ সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর কমা, তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন কথা হচ্ছে দেখুন, আপনি চাইলেই কিন্তু এই সেন্টেন্সটাকে একদম সামনে নিয়ে আসতে পারেন, উল্টিয়ে দিতে পারেন। স্ট্রাকচারটা এরকমও হতে পারে যে ফিউচার ইনডিফিনিট টেন্স প্রথমে, তারপরে হচ্ছে ইফ আসবে, তখন আর কমা হবে না কারণ ইফটা মাঝখানে থাকবে, এবং ইফ যুক্ত ক্লজটা পরবর্তীতে বসবে। বিষয়টা কি বলেছি দেখুন, এই যে এই সেন্টেন্সটা দেখুন, এটাকে জাস্ট উল্টিয়ে দিব, আই উইল গো এটাকে সামনে নিয়ে আসবো, আই উইল গো আমি যাব, তারপর দেখুন কমা দিব না, কারণ কি কমার পরিবর্তে আমরা ইফটাকে অলরেডি মাঝখানে ইউজ করব। ইফ তার পরবর্তী ক্লজ কি, ইফ যুক্ত ক্লজ কি, ইউ কাম, দ্যাটস ইট। এই তো আই উইল গো ইফ ইউ কাম, আমি যাব যদি তুমি আসো। জাস্ট আমি এই পেছনে ক্লজটাকে সামনে নিয়ে এসেছি, কমার পরিবর্তে একটা ইফ ইউজ করেছি এবং প্রথম ক্লজটা আবার এখানে যুক্ত করেছি। অর্থাৎ আমরা চাইলে ভাইস ভার্সা মানে উল্টো করেও এটাকে লিখতে পারি। অলরাইট, এটা শুধু ফার্স্ট কন্ডিশনালের জন্য না, এখন এর পূর্বে যে জিরো কন্ডিশনাল বললাম সেক্ষেত্রেও এটা হতে পারে যে পরে ক্লজটা সামনে নিয়ে আসলাম, কমা সরিয়ে দিয়ে ইফ মাঝখানে দিয়ে ইফ যুক্ত ক্লজটা লিখে দিলাম, এবং এর পরবর্তীতে যে দুইটা কন্ডিশনাল নিয়ে কথা বলবো, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল সেগুলোর ক্ষেত্রেও সেম এরকম আমরা চাইলেই উল্টে দিতে পারবো, পরে ক্লজটা সামনে নিয়ে আসতে পারবো আর সামনের ক্লজটা পরে নিয়ে যেতে পারবো। আই থিংক আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল ছিল, সিম্পল। এবার দেখুন তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনাল নিয়ে একটু কথা বলি। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কিরকম? এটা যদি ফার্স্ট কন্ডিশনাল হয় তাহলে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কিরকম? প্রথমত আমরা শর্ত যুক্ত করার জন্য ইফ যুক্ত ক্লজটা লিখব, এবং ইফ যুক্ত ক্লজটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, বা পাস্ট সিম্পল টেন্স যেটাকে বলি, পাস্ট ইনডিফিনিট টেন্স সংক্ষেপে লিখলাম। এবং এর পরবর্তীতে কি হবে? তাহলে ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এর পরবর্তীতে আমরা একটা কমা ইউজ করব বরাবরের মতোই, এবং এর পরবর্তী যেই ক্লজটা হবে সেটা স্ট্রাকচার কিরকম হবে দেখুন। প্রথমত সাবজেক্ট ইউজ করব আমরা, এই যে পরবর্তী ক্লজটা কমা পরবর্তী ক্লজটা সাবজেক্ট ইউজ করব, তারপর আমরা চাইলে তিনটা অক্সিলারির মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে উড অথবা কুড অথবা মাইট। কি কি বলেছি দেখুন, উড কুড অথবা মাইট। এবং এই যখন আমরা উড কুড মাইট এগুলো কি জানি, এগুলো মডাল অক্সিলারি ভার্ব না? ইয়েস, এগুলো মডাল অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়, তাহলে V1 ফর্ম, এবং বাকিটা হচ্ছে এই ক্লজের এক্সটেনশন। দ্যাটস ইট। দেখুন সেকেন্ড কন্ডিশনালটা কি, ইফ যুক্ত যে ক্লজ সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, তারপর আমরা বরাবরের মতো কমা ইউজ করব, এবং পরবর্তী ক্লজ যেটা সেখানে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে উড কুড অথবা মাইট যে কোনো একটা মডাল অক্সিলারি ভার্ব ইউজ করব। ম্যাক্সিমাম টাইম উড ইউজ করা হয়। এবং যখনই মডাল ভার্ব ইউজ করব, আমরা তো জানি যে যখনই মডাল ভার্ব ইউজ হয় তার পরবর্তী ভার্ব অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যেটাকে বলি V1 ফর্ম হয়, এই জন্য আমরা V1 ফর্ম লিখেছি, এবং বাক্যের বাকি অংশ আমরা লিখে ফেলবো। তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। আর সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার যদি বুঝতে পারেন তাহলে একটা সেন্টেন্স করি, সেম সেন্টেন্স আমরা সেকেন্ড কন্ডিশনালে নিয়ে আসবো। কি বলেছিলাম? যদি তুমি আসো তাহলে আমি যাব। আপনার ফ্রেন্ডকে আপনি বলছেন যদি তুমি আসো তাহলে যাব, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনালে কিভাবে হবে? প্রথমত ইফ, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে ক্লজকে আপনার। তাহলে কি বলবেন? ইফ ইউ, পাস্ট ইনডিফিনিট মানে কি বলবো, কাম থেকে কেম হয়ে যাবে, ভার্বের কি হয়ে যাবে? পাস্ট ফর্ম কেম। ইফ ইউ কেম, তারপরে কি ইউজ করব? কমা, তারপরে সাবজেক্ট ইউজ করব, আমি যেতাম, তাহলে আই, তারপর উড কুড মাইট যে কোনো একটা ইউজ করব, উড নিলাম, আই উড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে গো এর প্রেজেন্ট ফর্ম তো গোই, সো গো, আই উড গো, ফুল স্টপ, দ্যাটস ইট। এই তো, ইফ ইউ কেম যদি তুমি আসতে, আই উড গো আমি যেতাম, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। জাস্ট স্ট্রাকচার ফলো করা হয়েছে, সিম্পল একটি স্ট্রাকচার, যে ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তার পরবর্তী কমা, এবং তার পরবর্তী ক্লজটা সাবজেক্ট উড কুড অথবা মাইট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন, দ্যাটস ইট। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এটাকেও চাইলে আমরা উল্টিয়ে দিতে পারি, যেমন আই উড গো সামনে নিয়ে আসলাম, তাহলে কি বলবো? আই উড গো, কমা উঠে যাবে, ইফ আসবে, ইফ ইউ কেম, আই উড গো ইফ ইউ কেম। আমি লিখে দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, আর যারা অ্যাডভান্স তারা তো বুঝেই গিয়েছেন আমি কি বলছি। আই উড গো ইফ ইউ কেম, দ্যাটস ইট। এই তো,
I would go if you came. এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এখন থাকলো লাস্ট একটা কন্ডিশনাল সেন্টেন্স, সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আরেকটা বিষয় বলি, এই চারটা কন্ডিশনালের বাইরেও একটা কন্ডিশনাল আছে, সেটাকে বলা হয় মিক্সড কন্ডিশনাল। সেটা নিয়ে আমি লাস্টে কথা বলছি। আগে আমরা থার্ড কন্ডিশনাল নিয়ে কথা বলি। দেখুন থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কি, আমরা ফার্স্ট দিয়ে রেখেছি, সেকেন্ড দিয়ে রেখেছি, এখন থার্ড নিয়ে কথা বলবো। আর জিরোটা তো দেখেছেন, দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। থার্ড কন্ডিশনালের ইফ যুক্ত ক্লজটা এরকম হবে, ইফ এবং তারপরে যে ক্লজ, ইফ যুক্ত ক্লজ, সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। কি টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? ওই যে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড, তারপরে পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভি3 এবং এক্সটেনশন, অর্থাৎ সেই স্ট্রাকচারটা এখানে অ্যাপ্লাই হবে। ইফ পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে কি ইউজ করব? বরাবরের মতো কমা ইউজ করব, এবং এর পরবর্তী যে ক্লজটা লিখবো সেটাতে অবশ্যই সাবজেক্ট ইউজ হবে, এবং এর পরবর্তীতে আমরা আবারও সেই উড অথবা কুড অথবা মাইট, কিন্তু এই উড কুড মাইট যেটা ইউজ করি না কেন তার পরবর্তীতে যুক্ত হবে হ্যাভ। হ্যাভ, আর আমরা জানি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ যখনই হবে তার পরবর্তীতে কি হবে? ভার্বের ভি3 ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ভালো করে দেখুন, ভি3 ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন গো, ওয়েন্ট, গন, গন হবে। গিভ, গেভ, গিভেন, গিভেন হবে। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড হবে। তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এবং বাকিটা হচ্ছে এক্সটেনশন। এই হচ্ছে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স, তার পরবর্তীতে কমা, এবং তারপরে যে ক্লজটা ইউজ করব সেটাতে সাবজেক্ট উড, কুড অথবা মাইট, তার পরবর্তীতে অবশ্যই হ্যাভ, এবং হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ আসা মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিতে হবে, অর্থাৎ ভি3 ফর্ম করে দিতে হবে, এবং বাক্যের এক্সটেনশন। এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার। তাহলে এটা দিয়ে আমরা সেম সেন্টেন্সের উদাহরণ দেই। সেটা কি বলছিলাম আমরা? বাক্যটা, যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে এটাকে কিভাবে বলবেন? এটাকে থার্ড কন্ডিশনে এইভাবে বলবেন যে ইফ ইউ পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাড। ইফ ইউ হ্যাড, হ্যাড যেহেতু এসেছে তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মানে কাম থেকে কি হয়ে যাবে? কাম, কেম, কাম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম। ইফ ইউ হ্যাড কাম, কমা ইউজ করলাম, তারপর সাবজেক্ট কি হবে? আই, সাবজেক্ট আই, তারপর কি হবে? উড, কুড অথবা মাইট এর পর হ্যাভ, আমরা উড হ্যাভ নিব, তাহলে আই উড হ্যাভ, তাহলে গো থেকে কি হয়ে যাবে? গো, ওয়েন্ট, গন, ভার্বের পাস্ট পার্টিসিপল গন, আই উড হ্যাভ গন, দ্যাটস ইট। এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের একটা এক্সাম্পল। ইফ ইউ হ্যাড কাম, আই উড হ্যাভ গন। ইফ ইউ হ্যাড কাম, আই উড হ্যাভ গন। জাস্ট আমরা থার্ড কন্ডিশনালের যে স্ট্রাকচারটা আছে সেটাকে ফলো করেছি, দ্যাটস ইট। এইটা হচ্ছে চারটা কন্ডিশনাল নিয়ে আলোচনা। তাহলে দেখুন, এখানে আপনাদের কঠিন তখনই লাগবে যখন আপনারা টেন্সের আইডিয়াটা থাকবে না। এজন্য টেন্স সম্পর্কে একটু আইডিয়া রাখবেন, যেটা আমি প্রথমেই আলোচনা করেছি। এর পরবর্তীতে আপনাদের যেটা মনে রাখতে হবে যে স্ট্রাকচার গুলো, আপনার যদি এই স্ট্রাকচার গুলো আয়ত্তে থাকে, আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে কন্ডিশনাল থেকে আনসার করা ইটস নট আ বিগ ডিল ফর ইউ, খুবই সহজ আপনার জন্য হয়ে যাবে। তার মানে আপনাকে অবশ্যই অবশ্যই ইউ হ্যাভ টু মেমোরাইজ দোজ স্ট্রাকচার, রাইট? জাস্ট আপনার মস্তিষ্কে মনে রাখতে হবে, আত্মস্থ করতে হবে, তাহলে আপনি কন্ডিশনাল সেন্টেন্স থেকে যে কোনো ধরনের কঠিন কোশ্চেনেরও আনসার করতে পারবেন। এখন যে লাস্ট একটা কন্ডিশনাল নিয়ে কথা বলতে চাইছিলাম, সেটা কি? মিক্সড কন্ডিশনাল। এটাও অ্যাডমিশন এক্সামে বিভিন্ন সময়ে দেখা যায় যে বহুল আসা একটা কোশ্চেন। মিক্সড, মিক্সড মানে কি? যে মিশ্রিত কন্ডিশনাল, যেটা তার মানে কার সাথে কার মিশ্রণ। এই যে দেখুন, সেকেন্ড কন্ডিশনালের সঙ্গে থার্ড কন্ডিশনালের যে মিশ্রণ, সেটাকেই বলা হচ্ছে মিক্সড কন্ডিশনাল। কিরকম বিষয়টা? এটা তেমন কিছু বলতে হবে না, আপনি বুঝেই যাবেন। যে আপনি দেখতে পাবেন যে এই যে ইফ, অর্থাৎ এই যে প্রথম অংশটুকু, ইফ যুক্ত ক্লজটা কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ধরলেন, দেখলেন যে আপনার কোশ্চেনে এটা দেওয়া আছে, প্রথম অংশ দেওয়া আছে, তাহলে আপনি অবশ্যই চাইবেন যে পরবর্তী অংশ সাবজেক্ট, উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম করতে, কিন্তু দেখবেন যে কোশ্চেনে ওইরকম দেওয়া নেই। প্রথম অংশ এটা দেওয়া আছে, আর থার্ড কন্ডিশনালের লাস্টের অংশ দেওয়া আছে, অর্থাৎ এই যে সাবজেক্ট, উড, কুড, মাইট, হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
অর্থাৎ এটার প্রথম অংশ সেকেন্ড কন্ডিশনালের প্রথম অংশ আর থার্ড কন্ডিশনালের শেষের অংশ দিয়ে যে কোশ্চেনটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল। সেই কন্ডিশনটা কি হয়ে যাবে, সেই কন্ডিশনাল সেন্টেন্সটা হয়ে যাবে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স। দ্যাটস ইট। হ্যাঁ, তো এটা তেমন কোনো বিগ ডিল না, আমরা কোশ্চেন যখন সলভ করবো আমরা দেখতে পাবো যে এরকম কন্ডিশনাল গুলো। তো এখন জাস্ট স্ট্রাকচার গুলো যদি আপনাদের আয়ত্তে থাকে, আমি ধরে নিচ্ছি যে আপনারা এগুলো অলরেডি নোট ডাউন করেছেন, সুতরাং যদি আপনারা এটা লিখে থাকেন তাহলে আমি আপনাদের আর দুই একটা জাস্ট এক্সাম্পলের মাধ্যমে কন্ডিশনাল সেন্টেন্স শেষ করে দেব। এবং এখানে দুই একটা এক্সেপশন আছে, সেই ব্যতিক্রম রুল গুলো নিয়ে কথা বলবে একটু। ব্যতিক্রম কিভাবে, যেমন ধরুন আপনাকে আমি একটা সেন্টেন্স দিলাম, যে বললাম যে if I were you, if I were you, যদি আমি তুমি হতাম তাহলে কি করতাম, আচ্ছা এখন বলুন তো আগে এখানে বোঝার বিষয়টা কি দেখুন। if I were you, এই যে ইফযুক্ত ক্লজ সেটা কোন টেন্সে আছে, আনসার করুন। আই থিংক আপনি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। ওয়্যার যুক্ত শুধু ওয়্যার, তার মানে এখানে মূল ভার্ব হিসেবে কাজ করছে, আর ওয়্যার যখন মূল ভার্ব হিসেবে কাজ করে তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা কি জানি, যখনই পাস্ট ইনডিফিনিট টেন্স দেখবো ইফ যুক্ত ক্লজ, তার মানে সেটা কোন কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের পরবর্তী ক্লজটা তাহলে কি হবে, অবশ্যই উড কুড অথবা মাইট, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, তারপরে এক্সটেনশন। তাহলে কি করব, ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন, তাহলে আমি সিচুয়েশনটা কি করতাম, হ্যান্ডেল করতাম, নিয়ন্ত্রণ করতাম। তাহলে কি বলবো, উড কুড মাইট, যে কোনো একটা নিলাম উড, তারপরে কি বললাম, নিয়ন্ত্রণ করতাম মানে হ্যান্ডেল করতাম, হ্যান্ডেল, আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন, দ্য সিচুয়েশন। অলরাইট, এই তো দেখুন, তাহলে দেখুন তো সেকেন্ড কন্ডিশনাল কিভাবে বুঝলাম আমি, আচ্ছা ইফ যুক্ত ক্লজটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ইফ আই ওয়্যার ইউ, ওয়্যার যেহেতু মূল ভার্ব তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তার মানে অবশ্যই এটা সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনালে আমাদের কাজ কি, পরবর্তী ক্লজে অবশ্যই উড কুড অথবা মাইট নিতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে, এবং তার পরবর্তী ভার্বটা প্রেজেন্ট ফর্মে রাখতে হবে, তার মানে হ্যান্ডেলই থাকবে, এবং তারপরে অবজেক্ট দ্য সিচুয়েশন। if I were you, I would handle the situation. Well, এরপরে দেখুন আরেকটা সেন্টেন্স যদি বলি এরকম, যে if I had money, যদি আমার টাকা থাকতো, if I had money a lot, অনেক টাকা থাকতো, আমি সেটা লিখলাম না, if I had money I would help। আচ্ছা এখন বলুন আগে যে if I had money, এই যে if যুক্ত ক্লজটা এটা কোন টেন্স, obviously past indefinite tense। কেন, কারণ হ্যাড হচ্ছে এখানে মূল ভার্ব হিসেবে কাজ করেছে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, V2 ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তার মানে এটা কোন কন্ডিশনালের মধ্যে আসবে, এটা আসবে হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের মধ্যে। এই উপরেরটা আর এটা সেম, এটাও কোন কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনালে তাহলে পরবর্তী ক্লজের স্ট্রাকচার কি, সাবজেক্ট উড কুড অথবা মাইট, তাহলে সাবজেক্ট আই নিয়েছি, তারপর কি করব, উড কুড অথবা মাইট, তাহলে উড নিলাম আবারও, তাহলে ইফ আই হ্যাড মানি আই উড হেল্প দ্য হেল্পলেস, গরিবদের বা অসহায়দেরকে আমি কি করতাম, সাহায্য করতাম। এই যে দেখুন, ইফ আই হ্যাড মানি আই উড হেল্প দ্য হেল্পলেস, যদি আমার টাকা থাকতো তাহলে আমি অসহায়দের কি করতাম, সহযোগিতা করতাম। তাহলে এটাও সেকেন্ড কন্ডিশনাল। তবে এখানে একটা রুল শেখানোর জন্য এই এক্সাম্পলটা আমি দিলাম। কি সেই রুল, দেখুন কখনো কখনো ইফ এর কাজটা হ্যাড নিজেই করতে পারে, অর্থাৎ ইফ যে অর্থ দেয় যদি, হ্যাডও সেই অর্থ দেয় যদি। এরকম দেখুন, আমি চাইলেই ইফটা, এখানে যে ইফটা দেখতে পাচ্ছেন এই ইফটাকে মুছে দিলাম, ইরেজ করে দিলাম, এবং আমি যে হ্যাড যেটা আছে এই হ্যাডটাকে জাস্ট এখান থেকে তুলে এখানে সামনে নিয়ে এসে বসিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, হ্যাড আই মানি, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালি। এখানে হ্যাড একই সাথে মূল ভার্ব হিসেবেও কাজ করছে এবং ইফ এর কাজটাও করে দিচ্ছে। ইফ এর কাজ কি, যদি মিন করা, যদি অর্থ দেওয়া, তো এই যদি অর্থও হ্যাড দিচ্ছে এবং থাকা অর্থও হ্যাড দিচ্ছে। এখানে কি করা হয়েছে, ইফটাকে মুছে দেওয়া হয়েছে এবং এই মূল ভার্ব হ্যাডটাকে সামনে দেওয়া হয়েছে, কারণ হ্যাড ইফ এর কাজ করতে পারে, এটা হচ্ছে একটা এক্সেপশন রুল। যদি এভাবে দেখেন তাহলে এটা কোন কন্ডিশনাল বুঝবেন, অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল, রাইট। এই সেম বিষয়টা হ্যাড দিয়ে থার্ড কন্ডিশনাল হতে পারে,
যেমন ধরুন আপনি বললেন যে ইফ আই হ্যাড ডান দিস, ইফ আই হ্যাড ডান দিস, যদি ইফ আই হ্যাড ডান ইট, যদি আমি এটা করতাম। আই, দেখুন এটা 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 কোন টেন্স হয়ে গেছে আগে বলুন তো একটু। ইফ আই হ্যাড ডান দিস, হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর যখনই পাস্ট পারফেক্ট টেন্স হয় ইফ যুক্ত ক্লজ, তখন সেটা কোন কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারকে ফলো করে? অবশ্যই সেটা ফলো করে থার্ড কন্ডিশনালকে। তার মানে এটা থার্ড কন্ডিশনালের ইফ যুক্ত ক্লজ। তাহলে পরবর্তী ক্লজ কি হবে? অবশ্যই উড, কুড অথবা মাইটের পর হ্যাভ আসবে, যে কোনো একটা নিব, উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। তারপরে V3 ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন। তাহলে কি করব? তাহলে আমি নিলাম উড হ্যাভ, আই উড হ্যাভ। ইফ আই হ্যাড ডান ইট, ইফ আই হ্যাড ডান ইট, আই উড হ্যাভ বিন রিচ। রিচ, ধরুন এমন কিছু কোন একটা কাজ করার কথা বলছে যেটা সে যদি করতো তাহলে সে কি হয়ে যেতে পারতো? সে একজন ধনী হয়ে যেতে পারতো, রাইট? ইফ আই হ্যাড ডান ইট, আই উড হ্যাভ বিন রিচ। উড হ্যাভ এর পর অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, বি থেকে বিন হয়ে গিয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তো, এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের এক্সাম্পল। যদি থার্ড কন্ডিশনালটা বুঝেন, দেখুন এখানেও হ্যাড এর রুলটা কিভাবে খাটে, কিভাবে প্রয়োগ হয়। দেখুন এই ইফটাকে জাস্ট আমি এখানে ইরেজ করে দেব, এবং এখানে যে হ্যাড দেখতে পাচ্ছেন এই হ্যাডটাকেও জাস্ট এখান থেকে সরে সামনে নিয়ে এসে দেব। তাহলে কি হয়ে গেল? হ্যাড আই ডান ইট, হ্যাড আই ডান ইট, আই উড হ্যাভ বিন রিচ। যদি আমি এটা করতাম তাহলে আমি কি হয়ে যেতাম? ধনী হয়ে যেতাম। সেম, জাস্ট আমি ইফটাকে সরিয়ে দিয়েছি এবং অক্সিলারি ভার্ব হিসেবে যে হ্যাড ছিল সেটাকে সামনে নিয়ে এসেছি। তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে থার্ড কন্ডিশনালই থেকে গেল, রাইট? এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের এক্সাম্পল। তাহলে এই দুটো এক্সেপশন ছিল, এই দুটো এক্সেপশন মনে রাখলে কন্ডিশনাল সেন্টেন্সে আর তেমন কোনো টাফ বিষয় নেই। যে মিক্সড কন্ডিশনাল বললাম ওটা আমরা কোশ্চেন সলভ করার সময় এমনিতেই দেখতে পাবো। সুতরাং নেক্সট ক্লাসে আমরা অবশ্যই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন গুলো নিয়ে কথা বলবো, যেটা বেশি জরুরি। এটা জাস্ট বেসিক ছিল। তাহলে আমি আপনাদের আবারও শেষবারের মতো বলে যাই যে যদি আপনি কন্ডিশনাল সেন্টেন্স থেকে আনসার প্রপারলি করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই চারটা কন্ডিশনালের স্ট্রাকচার যেগুলো দিলাম সেগুলো আপনার আত্মস্থ থাকতে হবে। এই চারটা স্ট্রাকচার যদি আপনার মুখস্থ থাকে, মেমোরাইজ থাকে, তাহলে আপনার জন্য কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোশ্চেন সলভ করা কোনো ব্যাপারই না, খুবই সহজ। তাহলে স্ট্রাকচারগুলো আত্মস্থ করুন এবং আমাদের ডিডিএড টেকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেনগুলো সলভ করব, যেটা অ্যাডমিশনের মূল ক্লাস। সুতরাং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভেরি সুন।